সর্বজনীন যে সামরিক প্রশিক্ষণ এই ব্যাপারটি নিয়ে মানে আজ এই প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক যে বিশেষ সহকারী, ওনার নাম হলো সহকারী আব্দুল হাফিজ, উনি বলেছেন যে দেশের প্রতিরক্ষা অংশগ্রহণ এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য তরুণ যুবাদের সর্বজনীন সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করেছেন জেলা প্রশাসকরা। এই খবরটি মানে মোটামুটি একটা হইচই ফেলে দিয়েছে যে ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং এটি আসলে কি, এবং এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু হইচই ফেলে দিয়েছে। তো আমরা দর্শক, আমি আজহার লিমন, আগামী কয়েক মিনিটে আপনাদের সামনে ব্যাখ্যা করব যে আসলে এই সর্বজনীন সামরিক প্রশিক্ষণ এই ব্যবস্থাটা কি, এখানে কারা আসলে অংশ নিতে পারে, এর আসলে প্রয়োজনীয়তা কি এবং এ নিয়ে কী কী আলোচনা, সেই বিষয়গুলো একটু আপনাদের সামনে ব্যাখ্যা করব। শুরুতেই যেটি বলে রাখি যে এই ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন চলছে এবং এই জেলা প্রশাসক সম্মেলনটা কিন্তু প্রতি বছরই হয়, কিন্তু যেহেতু এটা অন্তর্বর্তী সরকারের আমল, তাদের জন্য বলা যায় যে প্রথম জেলা প্রশাসক সম্মেলন। এই সম্মেলনে ডিসিরা নানান ধরনের প্রস্তাব এই সরকারের যে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা, অর্থাৎ এই নির্বাচিত সরকার হলে মন্ত্রী কিংবা এই অন্তর্বর্তী সরকারের জন্য উপদেষ্টাদের কাছে মতামত পেশ করেন এবং সেই মতামতের ভিত্তিতে এই প্রস্তাবগুলো যেমন নেন, যেহেতু তারা একদম মাঠ প্রশাসনে কাজ করেন, এই মতামতের ভিত্তিতে এই যারা সরকারের এই উঁচু পর্যায়ে বা শীর্ষে থাকে তারা সেই সিদ্ধান্তগুলো নেন, সেভাবে সরকার পরিচালনার নতুন পরিকল্পনা নেন এবং একই সঙ্গে এই সমস্ত বাংলাদেশ থেকে যে জেলা প্রশাসকরা এখানে আসছেন তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। তো আজকে জেলা প্রশাসকরা যে বলেছেন যে দেশের প্রতিরক্ষা অংশগ্রহণ এবং আইন শৃঙ্খলা রক্ষায় এই তরুণ যুবাদের জন্য সর্বজনীন সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা, বাংলাদেশের ক্ষেত্রে এটি কিন্তু বেশ আলোচনায় এসেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, বিশেষ করে 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর এটাও নিয়ে বেশ আলোচনা হয়েছে। এর একটা বড় কারণ যে বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং এই সার্বভৌমত্ব রক্ষায় যে সেনাবাহিনী আছে বা সশস্ত্র বাহিনীর যে বিভিন্ন বিভাগগুলো আছে, সেনানৌ, বিমান বাহিনী, এদের হাতকে আরও শক্তিশালী করা এবং এই দেশের সুরক্ষাটাই হলো মূল ব্যাপার। তবে এই যে এই আলোচনাটা, সেই আলোচনাটার যে উপযোগিতা, এই বিষয়গুলো আমরা একটু পরে আসছি। তার আগে একটু চলুন জেনে নেই যে এটি কি আসলে খুব একটা নতুন বিষয় পৃথিবীর জন্য। সেটি আসলে একদমই নতুন বিষয় না। আমরা এইটা নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন আমরা একটু ঘাটাঘাটি করে দেখলাম যে পৃথিবীতে অন্তত 66টি দেশে এই সর্বজনীন যে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা আছে, অর্থাৎ অবশ্যই ওই দেশের নাগরিকদের এই প্রশিক্ষণটা নিতে হবে। এবং এর মধ্যে একটা দেশ আছে হলো মোজাম্বিক। সেই দেশে প্রায় 24 মাস পর্যন্ত এই সামরিক প্রশিক্ষণটা নিতে হয়। আমরা যে 66টা দেশের মধ্যে আমরা দেখলাম যে ব্রাজিলের ক্ষেত্রে 18 থেকে 45 বছরের মধ্যে সামরিক প্রশিক্ষণটা নিতে হয় এবং এর যে ডিউরেশনটা বা সময়কালটা 10 থেকে 12 মাসে একটা প্রশিক্ষণ নিতে হয়। রাশিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে 18 থেকে 27 বছর এটা এই সামরিক প্রশিক্ষণটা নিতে হয়, এদের ক্ষেত্রেও এরকম 12 মাসের একটা প্রশিক্ষণের ব্যবস্থা আছে। মেক্সিকো, মিশর, ভিয়েতনাম, ইরান, তুর্কি, কলম্বিয়া, এই সমস্ত দেশগুলোতেও সামরিক প্রশিক্ষণের ব্যাপারটা হলো বাধ্যতামূলক। তবে এই দেশগুলো যেগুলো বললাম, এরকম 66টি দেশের অধিকাংশ দেশেই যারা পুরুষ নাগরিকদের মধ্যে যারা পুরুষ, তাদের জন্য এই প্রশিক্ষণটা হলো বাধ্যতামূলক। এবং যেটি আমরা দেখলাম যে 18 বছরের নিচে এই প্রশিক্ষণের জন্য ডাকা হয় না, 18 বছরের পর একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এই প্রশিক্ষণের জন্য কিন্তু ডাকা হয়। কিন্তু মোজাম্বিকের ক্ষেত্রে আমরা একটু আলাদা দেখছি, সেখানে আমরা দেখছি যে এদের প্রশিক্ষণের মেয়াদটা 24 মাস এবং এখানে শুধু পুরুষ নয়, এই পুরুষদের সঙ্গে নারীদেরও এই সামরিক প্রশিক্ষণটা বাধ্যতামূলক। তবে আমরা দেখেছি যে এই চিত্র যেমন 66টি দেশে আছে, শুধু পৃথিবীতে তো 66টি দেশ নয়, আরও দেশ আছে। যুক্তরাজ্যর ক্ষেত্রে কিন্তু এই বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নেওয়ার কোনো ব্যাপার নেই এবং এই যুক্তরাষ্ট্র সেটিতেও এটার একটা বৈধতা আছে, বাট প্র্যাকটিস নেই, এভাবেই আমরা তথ্যগুলো পেলাম। চীনের ক্ষেত্রেও তাই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আসলে কি, বাংলাদেশের ক্ষেত্রে এখন পর্যন্ত সরকারিভাবে, নীতিগতভাবে এই সরকারিভাবে এই যে যুবক বা তরুণদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্তটা হয় নাই। কিন্তু এই আলোচনাটা উঠেছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই তরুণ যুবাদের, বা যেটাকে বলা হচ্ছে ছাত্র জনতার বা তরুণ যুবাদের যে বিপ্লব, এই বিপ্লবের পরে এর কারণ হলো যে যাতে আমাদের এই যে সশস্ত্র বাহিনী আরও বেশি
শক্তিশালী হয়। একটা ব্যাপার জেলা প্রশাসক সম্মেলন থেকে এই ডিসিরা বা জেলা প্রশাসকরা তারা কিন্তু এই সরকারের পক্ষ থেকে তারা কিন্তু এটি জানিয়েছে যে এই সীমান্তে বিডিআর এবং বাংলাদেশের যে সমুদ্র সীমা সেখানে নৌবাহিনী কোস্টগার্ডের সংখ্যা বাড়ানো দরকার। তো সংখ্যা যখন বাড়ানো হবে তখন কিন্তু তাদেরকে সরকারি চাকরি দিতে হবে বা এই ধরনের একটা ব্যাপার চলে আসে, সেটার খরচও কিন্তু অনেক। কিন্তু প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে যে সব মানুষ যদি সামরিক প্রশিক্ষণ নিয়ে নেয় তাহলে কিন্তু প্রত্যেককেই কিন্তু দেশের জন্য এক একজন যোদ্ধা হিসেবে পরিচিত হয়। এখন সেনা নৌ বা বিমান বাহিনীতে যত সৈন্য সংখ্যা আছে এর বিপরীতে যদি এই ধরনের একটা পদ্ধতি চালু করা যায় তখন কিন্তু তার থেকে অনেক গুণ বেশি সৈন্য সংখ্যা যারা দেশের প্রয়োজন পড়লে কিন্তু তারা যুদ্ধ করতে পারবে। তো এরকম একটা প্রয়োজন থেকে আসছে যাতে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতা আরও বেশি অক্ষুণ্ণ থাকে। কিন্তু এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু রাতারাতি হওয়া সম্ভব না, যেটার ব্যাখ্যাও কিন্তু এখানে এই যিনি প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী মিস্টার আব্দুল আজিজ উনি কিন্তু বলেছেন, উনি নিজেও একজন সাবেক সামরিক কর্মকর্তা। তিনি যেটি বলেছেন যে এই জিনিসটা ডিসিরা প্রস্তাব দিয়েছে কিন্তু মানে এর মূল লক্ষ্য হলো দেশের প্রতিরক্ষায় অংশগ্রহণ করা। তিনি আরও কিছু কথা বলেছেন যেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই দর্শক, যে সেনাবাহিনীর প্রিন্সিপাল জেনারেল স্টাফ এ নিয়ে সুন্দর কথা বলেছেন। এটা ভালো দিক, তবে এই সিদ্ধান্তটা হলো রাজনৈতিক অর্থাৎ নীতিগত বা সরকারি সিদ্ধান্ত। সরকার চাইলে সামরিক বাহিনী প্রশিক্ষণ দিতে প্রস্তুত। এটার জন্য উনি বলেছেন যে এটার একটা আর্থিক সংশ্লিষ্টতা আছে, মানে টাকা পয়সার একটা ব্যাপার আছে, এখানে অর্থ খরচ হবে। আর এটা জনগণের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। সরকার চাইলে সশস্ত্র বাহিনী এটা করতে প্রস্তুত। এর সঙ্গে আবার আরেকটা কথা বলেছেন যে আনসার ভিডিপির কিন্তু এরই মধ্যে এই ধরনের একটা কর্মসূচি আছে। প্রত্যেকটা উপজেলায় একটা ইউনিট আছে যেই আনসারের অধীনে তারা কিন্তু এরকম তরুণ বা যুবক তারা কিন্তু এই প্রশিক্ষণ নিয়ে দেশের জন্য তৈরি হয়ে থাকে। আরেকটা ব্যাপার সবশেষ যেটি বলছে, অনেক প্রস্তাব আসছে যে এটা কিভাবে করা যায়। তার আগে একটা কথা বলি যে বাংলাদেশের জন্য যে একটা সুবিধাজনক ব্যাপার আছে যেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এর মানে হলো যে এই বাংলাদেশের জনসংখ্যার কিন্তু মানে 1/4 তরুণ। কাজে এই তরুণ জনগোষ্ঠীকে আরও বেশি দক্ষ করা, আরও বেশি দেশের জন্য প্রস্তুত করা, সেটি কিন্তু নানানভাবে আলোচনা হচ্ছে। তার মধ্যে কিন্তু এই ব্যাপারটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যে তাদেরকে যদি সামরিক প্রশিক্ষণ দেওয়া যায়, যেটাকে বলা হয় ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং বা সর্বজনীন সামরিক প্রশিক্ষণ। তো এটার জন্য অনেক প্রস্তাব এসেছে বিভিন্ন পক্ষ থেকে, অনেকে লেখালেখি করেছে। আমরা যেটি দেখছি যে এখানেও অন্যান্য দেশের মতো বলা হচ্ছে যে একটা উপযুক্ত বয়সসীমা নির্ধারণ করা, যে 18 বছর বা এর কম বেশি হতে পারে, মেয়াদকাল হতে পারে 6 থেকে 9 মাস, প্রশিক্ষণকালীন খরচ সরকার বহন করবে এবং এই প্রশিক্ষণ শেষে তাদেরকে কিন্তু একটা সনদ দেওয়া যেতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে এভাবে আলোচনা হচ্ছে। এবং যেটি বলে রাখি যে আমাদের হাতে যেটি আছে যে এটা কিন্তু বিদেশের গণমাধ্যমে হয়েছে, যেমন সিনহুয়া তারা এই যে ফেব্রুয়ারির 18 তারিখে কিন্তু একটা খবর করেছিল আজকেই, হ্যাঁ, সেটি হলো যে তারা বলছে যে আজকের এই খবরটাকে তারা প্রকাশ করেছে যে দ্য বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট ইজ প্ল্যানিং দ্য পসিবিলিটি অফ ইন্ট্রোডিউসিং মিলিটারি ট্রেনিং ফর ইউথ। এই যে আব্দুল হাফিজ উনাকে বরাদ দিয়ে কিন্তু এটি বলেছেন। কাজে এটা বোঝা যায় যে এই যে সংবাদটা, এটাতে শুধু যে দেশের মানুষ একটা নতুনভাবে এই বিষয়টাকে নিচ্ছে তা না, আন্তর্জাতিকভাবেও কিন্তু আসলে নজর আছে যে আসলে এই ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিংয়ের ব্যাপারে আসলে সরকার কি পদক্ষেপ নেয়। তবে যেহেতু এটা রাজনৈতিক বা সরকারি সিদ্ধান্ত, এটির জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে এই অন্তর্বর্তী সরকার কিংবা পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসবে তারা আসলে এই ধরনের কোন একটা উদ্যোগ এই বাংলাদেশের প্রতিরক্ষা কিংবা সার্বভৌমত্ব স্বাধীনতাকে সুসংহত করতে নেয় কিনা। তো এই ছিল আজকের মতো।